হান্নান মাসুদ তিনি লিখছেন, আরে ভাই, তিনি একটা ছবি দিয়েছেন, ফেসবুকে পোস্ট করেছেন, তিনি লিখছেন, আরে ভাই, সমুদ্রের উত্তাল ঢেউরে দড়াই না, আর তোরা কোন বাকি অংশটুকু আর বলা যাচ্ছে না আর কি। এখন তো ভাষারও হুম। অনেক মানে উন্নত মানের ভাষা, গালিগালাজ ব্যবহৃত হচ্ছে, সবগুলো উচ্চারণ করা যায় না। সাংবাদিক আনিস আলমগীর তিনি একটা পোস্ট লিখছেন, সেটাও একটু আমার দর্শকদের জন্য একটু বলি, আপনার কাছে দুটা সম্পর্কে একটু হ্যাঁ। বিশ্লেষণ চাইবো। পালায় না বলে অহংকার করে দেখা যায় মিলিটারি হেলিকপ্টারে একজন আকাশে ভেসে যায়, আর ভয় পায় না বলে গলা ফাটিয়ে চোখ বের করে চেঁচানো নেতারা শেষমেশ ঢুকে পড়েন সাঁজোয়া জানের গহ্বরে। ইঁদুরও গর্তে এমন নিঃশব্দে ঢোকে না। এরকম লিখছেন আর কি। শেষে লিখছেন, সেনা পুলিশ প্রটোকল ছাড়া ঘুরে দেখাও কার গায়ে কয়টা জামা অবশিষ্ট থাকে, জাতি দেখবে। মানে হান্নান মাসুদ এবং এদিকে দেখেন লিখছেন এই আনিস জিনিসটা আলম। কিন্তু এই বিষয়টা কিন্তু আমি বলি আপনাকে, আমি আর দু একটা এই একদম মানে একটা ঘটনা নিয়ে মন্তব্য করতে চাই না, আমি সামগ্রিক ভাবে বলি। আমরা কিন্তু এটা মানে আওয়ামী লীগ আমলে দেখেছি। আওয়ামী লীগ আমলে দেখেছি যে বিএনপির নেতারা বলতেন যে পুলিশের প্রহরা ছাড়া হুম। রাস্তায় আসেন, দেখি কেমন পারেন, এই চ্যালেঞ্জ কিন্তু ওরা দিত। কিন্তু ওনারা কিন্তু ওই প্রহরা থেকে আর বেরোতো না, ওটা নিয়েই তারা রাস্তায় থাকতো এবং বলতো রাজপথ আমাদের দখলে। তো এখনো আমি ওইটাই তো বললাম যে আমি কোনো সরকারের কোনো চেঞ্জ দেখি না। এখন ওই সরকার এবং সরকারি দল একই কাজ করছে, একই কাজ করছে। তবে এখানে হলো কি, সরকারি দলটা কিন্তু এটা মাঝে মাঝে বুঝি না। মাঝে মাঝে মনে হয় এনসিপি, মাঝে মাঝে মনে হয় জামাত। এনসিপি বলছেন তাদের নেতারা বীর, এদিকে এরকমও বলা হচ্ছে যে ইঁদুরও এরকম গর্তে এভাবে পালায় না, মানে এত নিঃশব্দে। দেখেন একটা জিনিসকে আমি বলি আপনাকে, ওরা যেভাবে এসেছে এখানে কোনো বীরত্ব নাই। এখানে হয়তো বীরত্ব খোঁজার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। মানুষ দেখেছে, মানুষ তখনই সিদ্ধান্ত নিয়েছে, তারা যেটা করেছে সেটা করেছে। এবং আবার তারা যেটা করেছে এটাই স্বাভাবিক ছিল। ওই হইচইয়ের মধ্যে আপনি কি করবেন? ওখানে বিকচিতে আর বুকচাতে আর দাঁড়ায় থাকবে, আর আপনার পাবলিক গলপিটুনি খাবেন। তো ওনাদেরও তো বাঁচতে হবে, তো বেঁচে চলে আসছেন, খুবই স্বাভাবিক মানবিক আচরণ তারা করেছেন। তারা যেটা করেছেন এটাও স্বাভাবিক, তাদেরকে যারা মুক্ত করে নিয়ে এসেছে তাদের কাজটা স্বাভাবিক। এখানে কোনো বীরত্ব খোঁজারই কোনো প্রয়োজন নাই। এখানে বীরত্ব অথবা কাপুরুষতা কোনোটাই খোঁজার কোনো দরকার নেই। হ্যাঁ, যারা খুঁজছেন তারা কেন খুঁজছেন? তারা এটা বলতে চাচ্ছেন যে আপনি তো আসলে এই জিনিসটাই, তা আপনি কেন আগে বড় বড় কথা বলেন? এটা শেখ হাসিনার ক্ষেত্রে প্রযোজ্য, ওনাদের ক্ষেত্রে প্রযোজ্য। বড় বড় কথা বলার তো কোনো দরকার নাই। আমাকে যদি মারতে আসে কেউ, আমি কি মানে বুক চেতে দাঁড়ায় থাকবো, হ্যাঁ মারো আমারে মারো বলবো? আমি তো দৌড় দিবো না। এটা যে স্বাভাবিক মানবিক প্রবৃত্তি, তাহলে এটা তো হবে। কাজে এখানে বীরত্ব খোঁজারও দরকার নাই, আর দৌড় দিলে সে কাপুরুষ হয়ে গেলো আমি সেটাও মনে করি না। জি। এটা সার্জিস আলম স্বাভাবিক হবে। ফেসবুক পোস্টের কিছু নিয়ে কথা বলছি। সার্জিস আলমের একটা পোস্ট, তিনি বলছেন, যদি এখান থেকে ফিরি মুজিববাদের কবর রচনা করেই ফিরবো। মানে মুজিববাদ নিয়ে কথা বলছিলাম, আপনি বলছিলেন যে এই বাদী আসলে এটিরই কোনো অস্তিত্ব নেই, কিন্তু আসলে কবর রচনা করেই ফিরবেন এখান থেকে যদি ফেরেন। সেই কবর রচনার কি কিছু হলো? মানে ভাই তারা কি শোনেন, সফল? ওনারা ওনারা ছায়ার বিরুদ্ধে যুদ্ধ করছেন, জাস্ট ছায়ার বিরুদ্ধে যুদ্ধ করছেন। আওয়ামী লীগের লোক কমবে না ওনাদের এই সমস্ত আচরণের কারণে। আওয়ামী লীগের যারা সমর্থক আছে, আওয়ামী লীগের যারা কর্মী আছে, তারা কেউ এনসিপিতে জয়েনও করবে না, আওয়ামী লীগ ত্যাগও করবে না। আমি তো একটা কথা চ্যালেঞ্জ দিয়ে বলি, আপনি শোনেন, এত কিছু বলার দরকার নাই। এনসিপির বর্তমান যে স্ট্রেংথ, যদি তাদের সঙ্গে সরকার না থাকে, তারা কারোর সঙ্গে লড়াই করার উপযুক্ত না। জামাতের সঙ্গেও না, বিএনপির সঙ্গেও না, এই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গেও না। নিষিদ্ধ ঘোষিত না মানে কার্যক্রম নিষিদ্ধ আর কি। ওদের সঙ্গে ওদের সেই শক্তি নাই, এবং আমি খুব আতঙ্কিত বোধ করি ওদের জন্য। বিশেষ করে এই ছেলেগুলোকে আমি পছন্দ করি, আমি ওদের জন্য আতঙ্কিত বোধ করি এই কারণে, ওরা বিভিন্ন জনকে যেভাবে খেপিয়ে তুলছে। যদি এই সরকার না থাকে, এটা ফেব্রুয়ারিতে হোক অথবা এপ্রিলে হোক, কোনো না কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট তো আসবে, আসবে না? যে গভর্নমেন্ট আসবে, আপনি কি মনে করেন সেই গভর্নমেন্ট এই ইউনূস সরকার যেভাবে তাদেরকে প্রোটেকশন দেয় সেভাবে প্রোটেকশন দেবে? আপনি মনে করেন? প্রোটেকশন দেবে না। তখন এদের কি অবস্থা হবে? মানে এটা চিন্তা করে আমি মাঝে মাঝে আতঙ্কিত বোধ করি। এরা তো প্রোটেকশন ছাড়া 10 কদম যাওয়ার যোগ্যতা নাই তাদের। আমি দেখছিলাম ফরহাদ মজহার একটা এবছরেরই সম্ভবত ফেব্রুয়ারি বা কোনো এক সময় তিনি বলছিলেন যে জুলাই সনদ হতে দিল না ডক্টর ইউনূস সরকার, এর দায় নিতে হবে ডক্টর ইউনূসকে, কারণ এরপরে আওয়ামী লীগ বিএনপি যেই আসুক এই ছেলেদেরকে বাঁচতে দেবে না। মানে জুলাই সনদ হলে কি এদের বাঁচার কোনো বিশেষ জায়গা তৈরি হতো? মানে আপনি যেই শঙ্কাটা করছেন সেই শঙ্কা কেটে যেত, এরকম কিছু আছে কি? শুনেন,
আমি ছাত্র জীবন থেকে ফরহাদ মাজারকে চিনি। আমরা যখন স্টুডেন্ট, ইউনিভার্সিটি স্টুডেন্ট, তখন উনি বড় নেতা, তখন উনি মাত্র বিদেশ থেকে ফেরত আসছেন এবং খুব ঝকঝকে একজন ব্যক্তি, সুন্দর কবিতা লেখেন, অনেক কিছু করেন। ওনার দুই একটা মিটিং করার শোনার পর আমার কাছে মনে হয়েছে যে ওনাকে আসলে অনুসরণ করা খুব কঠিন। আমার কাছে মনে হয়েছে, আমি হয়তো গৃহী টাইপের লোক, অত বুঝি না, আমার কাছে মনে হয়েছে। তারপরে বয়স আমারও বাড়ছে, ওনারও বাড়ছে, আমার কাছে এখনো ওনাকে একজন বিভ্রান্ত ব্যক্তি মনে হয়। আমার কাছে মনে হয় উনি যে সমস্ত কথাবার্তা বলেন বাংলাদেশের প্রেক্ষিতে, সেগুলো আসলে মানে আপনার না প্রয়োগ করা যায়, প্রয়োগযোগ্য নয়। উনি কিছু কিছু ক্ষেত্রে হিপোক্রেসি ওনার মধ্যে আছে। উনি একদিকে ইউনূস সরকারের সমালোচনা করেন, আবার এই সরকারে নিজের বউরে পাঠিয়ে রাখছেন, নিজের বউ হলো একজন উপদেষ্টা। তো উনি এটাও করেন, ওটাও করেন। রাতে বেলা তো বসে দেখা হয়, কি বলেন তাকে যে তোমরা পারছো না, বলেন এগুলো তো বলেন তো না। কাজে এগুলি বলে লাভ নাই। এগুলো হলো কি এক ধরনের মানে মাঠ গরম করে বলতেছেন উনি, উনি বলতেছেন